এই লোকটা কি আমাদের লেকচারার? উফ, কি হ্যান্ডসাম! এখন এমন লেকচারার হলে তো প্রতিদিন ক্লাসে আসা যায়। আমি তো একেবারেই ক্রাশ খেয়ে ফেললাম। কেউ বা লাজুক হাসি দিয়েছে, কেউ বা নিজের চোখকে সংযত করতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আর রাজি, সে তো নিজের মধ্যে এক অজানা ভয় আর উত্তেজনা নিয়ে বসে আছে। পুরো রুমের ভিতর সব মেয়েরা যখন অমিতকে প্রথমবার দেখে মুগ্ধ কানাঘুষা করছে, আজিম তখন চুপচাপ বসে ভিন্ন এক জগতে। তার চোখে যেন আগুন, ভিতরে ভিতরে হিংস্রতায় পড়ছে তার চিত্র। অন্য মেয়েদের অমিতের প্রতি মুগ্ধতা তার কাছে যেন সহ্যহীন ঈর্ষা, রাগ আর এক অজানা যন্ত্রণায় থরথর করছে ওর আত্মা। চোখ নামিয়ে চুপচাপ বসে থাকা আজিমকে আশঙ্কিক পাশে বসা প্রিয়া অমিতের পানে তাকে নিচু গলায় বলে ওঠে, দোস্ত, লোকটারে দেখেছিস? কি হ্যান্ডসাম না? উনি কি আমাদের লেকচারার? আমি তো দেখি একেবারে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। আজিমের চোল শক্ত হয়ে আসে, গলার স্বর চেপে রেখে সে চাপার আগে বলে, ওনার চেহারা দেখে এত উচ্ছ্বাসের কিছু নেই প্রিয়া। ওনার আমার মতো সুন্দরী একটা বউ আছে। আজিনের কথায় প্রিয়া যেন থমকে গেল, চোখ তুলে অবাক হয়ে আজিনের পানে তাকালো, বলে, তোর মতো সুন্দরী বউ আছে মানে? তুই জানলি কিভাবে ওনার বউ আছে? আজিনের মুখটা থমথমে, যেন সে ধরা পড়ে গেল। একটু চুপ করে থেকে হকচকিয়ে চোখ তুলে তাকায় প্রিয়ার পানে, তারপর অস্বাভাবিক স্বরে বলে, মানে না মানে, আমার তো শুধু আন্দাজ। লেকচারার উনি, চাকরি আছে, বিয়ের বয়সও হলো, তাহলে নিশ্চয়ই বিয়ে করে ফেলেছেন, তাই ভেবে বললাম আর কি। প্রিয়ার চোখে এখনো অবিশ্বাসের ছাপ। সে ভুরু কুচকে নিচু গলায় আবার শুধালো, তুই কিভাবে জানলি উনি লেকচারার? অন্য কিছু তো হতেও পারে, তাই না? আজিম একটু উসখুস করে ওঠে, তারপর নিজেকে সামলে বলে, দেখ, উনি যেভাবে সরকারি ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালেন, তাই ধরেই নিয়েছি উনি লেকচারার হবে। এত কম বয়সে তো আর কেউ প্রফেসর হয় না, তাই না? তারপর খানিকটা তাগিদের স্বরে বলে, আর শোন, তুই আমায় জেরা করা বাদ দে, এখন বরং শোন উনি কি বলছেন। প্রিয়া কিছুটা দ্বিধান্বিত হয়ে চুপ করে যায়, তার চোখ আটকে আছে সেই অচেনা মানুষটার গম্ভীর চেহারায়। এদিকে অমিত ডেস্কের সামনে নিশ্চল নির্বাক দাঁড়িয়ে চারপাশে চুপচাপ তাকাচ্ছে। ক্লাসরুমে তাকে নিয়ে হালকা গুঞ্জন, ফিসফাস, মৃদু হাসাহাসি, কানা ঘষা, সব মিলিয়ে একটা অস্থিরতা চলছে। আর আজি, তার তো মনে হচ্ছে কেউ যেন তার মনটা টেনে ধরে রেখেছে। সে বাইরে চেয়ে তার ভিতরে বেশি লড়াই করছে, ভাঙ্গা এক অহংকার আর গোপন এক দুঃখের সঙ্গে। হঠাৎ আজি শ্বাস করে চোখ তুলে তাকাল অমিতের পানে। অবাক হয়ে দেখে অমিতও তাকিয়ে আছে তার পানে। অমিতের চোখে চোখ পড়তেই আজিন লজ্জে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। খুব ছোট্ট ছিল সেই মুহূর্তটা, কিন্তু আজিনের মনে সেই মুহূর্তটা থেমে গেল। চারপাশের শব্দ কানে আসছিল না তার, মনে হচ্ছিল যেন সেই দৃষ্টি বিনিময় সবটাই সব। ঠিক তখনই অমিত সবাইকে উদ্দেশ্য করে তার সুমধুর পুরুষালী গলায় বলে ওঠে, আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে আমি কিছু বলবো। তার গলা স্বরে এমন এক টান ছিল যেটা শুনে সবাই একদম চুপ হয়ে গেল। সবাই তাকিয়ে রইল তার পানে, অভিনিবেশ নিঃশব্দ। অমিত শান্ত স্বরে বলে, সব জায়গায় দেখি সাধারণত মেয়েরা একটু লাজুক হয়, চুপচাপ থাকে, আর ছেলেরা করে হইচই, কিন্তু এখানে দেখি উল্টো। ছেলেরা একেবারে শান্ত আর মেয়েদের মুখে যেন কথার নদী বইছে। তার কথা শুনে ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে মুচকি হাসে, কেউ ফিস ফিস করে উঠল, কেউ চাপা হাসি হেসে ওঠে। অমিত এবার একটু গম্ভীরভাবে বলল, আজকের এই ছোট আয়োজন শুধু আপনাদের স্বাগত জানানোর জন্য না, আমরা চাই আপনারা যেন নিজের ভবিষ্যৎকে সামনে রেখে দৃঢ়ভাবে এগিয়ে যান। এই এক যাত্রা যার শুরু হয় একটা নবীন বরণ দিয়ে, কিন্তু গন্তব্য সেটা তো জীবনই বলে দিবে। আজ থেকে আপনাদের কাছে এই ডিপার্টমেন্ট কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা পরিবার। আমি অমিত শিকদার, প্রথম বর্ষে আমি আপনাদের
অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের উপর লেকচারার হিসাবে থাকছি। এভাবে নিজের পরিচয় তুলে ধরা হতে অমিত আরও যাবতীয় অনেক কথা বলে, কিন্তু তার এসব কথায় অধিকাংশ মেয়েরা মন না দিয়ে সেই মন দিয়ে তারা তাকে নিয়ে স্বপ্নের ধরনই বুনতে থাকে। অমিতের ক্লাসরুম ত্যাগ করার প্রায় শেষ সময় হঠাৎ পেছনের সারি থেকে একটা ছেলে উঠে দাঁড়ায়। বয়সে তরুণ, চেহারা আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট, চোখমুখের সাহস আর স্বচ্ছতা। ছেলেটির চালচলন আর উচ্চারণে একটা আলাদা দৃঢ়তা ফুটে ওঠে। নিস্তব্ধতা নিশ্চলে দেওয়াল ভেঙে আশঙ্কিক ছেলেটা দাঁড়ানোর ফলে ক্লাসরুমে হালকা গুঞ্জন শুরু হয়। ছেলেটা ভনিতা না করে অমিতকে সহজ ভাষায় শুধালো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যা জানার আগ্রহ অনেক। অমিত হালকা গলে বলে। বলুন আপনার প্রশ্ন। ছেলেটা একটু মাথা নিচু করে তার আশেপাশে বসে থাকা ছেলেদের পানে তাকায়। তাদের ঠোঁটে চাপা হাসি রেখা, যেন ওরা জানে কি প্রশ্ন আসতে চলেছে। তারপর ধীরে চোখ তুলে অমিতের পানে তাকিয়ে ছেলেটা বলে, স্যার, আপনি কি ম্যারিড? প্রশ্নটা শুনে হঠাৎ করে ক্লাসটা কেমন চুপসে গেল। প্রশ্নটা অতি সাধারণ হলো তার প্রভাব ছিল বিস্ময়কর। অধিকাংশ মেয়ের চোখে এক ধরনের প্রশান্তি ছায়া নামে। এই প্রশ্নটাই তো তাদের মনে ঘুরপাক খাচ্ছে। কেউ মুখে বলার সাহস পায়নি, আর এই ছেলেটাই তাদের মনের কথা বলে ফেল। কিন্তু প্রশ্নটা শুনে অমিতের মুখ গম্ভীর হয়ে যায়, তার চোখ মুখের অভিব্যক্তি কঠিন হয়ে ওঠে। অন্যদিকে আজিম, সে অপ্রস্তুতভাবে চুপচাপ বসে আছে। তার মনে কেমন যেন অস্বস্তি শুরু হলো। পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে, হাতের তালু ঘামতে থাকে। সে জানে এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত, তবু ওর চোখে প্রশ্নের জলোচ্ছ্বাস ওঠে। উনি কি উত্তর দেবেন? অমিত কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার পার্সোনাল বিষয়ে জানা কি খুব জরুরি? ছেলেটা হালকা হেসে বলে, না স্যার, তবুও আপনি তো আমাদের টিচার, আপনার সম্পর্কে জানার অধিকার আমাদের আছে, তাই না? হাতের পানে চোখ নামিয়ে পায়চারি করতে থাকে আজিম, যেন তার চারপাশে অস্বস্তি দেওয়াল উঠেছে। অমিত তখন সরাসরি আজিমের পানে তাকায়, দৃষ্টিতে কি যেন একটা চিহ্ন রেখে বলে, আমাকে দেখে আপনাদের যা মনে হয় তাই ভাবতে পারেন। তারপর দৃষ্টি সরিয়ে ছেলেটার পানে তাকিয়ে বলে, বেশি জানার আগ্রহ হলে সিনিয়রদের থেকে জেনে নেবেন। আমি আমার পার্সোনাল জীবন নিয়ে কথা বলতে ইন্টারেস্ট না। এই উত্তর শুনে আজিম মাথা তুলে তাকায় অমিতের পানে। মনে তার অনেক প্রশ্ন জমতে থাকে। উনি এমন গোল মেলে উত্তর দিলেন কেন? এটা তো একটা সাধারণ প্রশ্ন, একটা সোজা হ্যাঁ বললেই তো হতো। তার মনে রাগ, কষ্ট আর বিস্ময় ঢেউ খেলতে থাকে। উনি বলেছেন কেউ যেন ভার্সিটিতে না জানে আমি ওনার ওয়াইফ, কিন্তু এমন করে ঘুরিয়ে কথা বলার মানে কি? উনি বিবাহিত, এটা বলতে ওনার কিসের এত দ্বিধা? এসব চিন্তায় তার চোখের কোণে জমে ওঠে অশ্রু। গলা বুঝে আসে, সে চায় না কেউ তাকে এই মুহূর্তে দেখুক, তবু তার মনটা ভারী হয়ে ওঠে। দোয়াশে উত্তর নিয়ে ছেলেটা ধীরে ধীরে বসে পড়ে নিজের জায়গায়। ঠিক সেই সময় দরজায় আরেকজন টিচার এসে দাঁড়ায়। অমিত বাহিরে গিয়ে তার সঙ্গে কিছু কথা বলে। তারপর সেই টিচার ক্লাসের সবাইকে বলে, চলো সবাই সেমিনার হলে যাও। আর উনি অমিতের সাথে কথা বলতে বলতে চলে যান। রুম থেকে বাইর হওয়ার জন্য সবার মধ্যে হট্টগোল সৃষ্টি হয়ে যায়। আর রাজিন নীরব বসে আছে। তার বাইরে সমস্ত পৃথিবী স্বাভাবিক, অথচ ভেতরে ঝড় থামানোর নাম নেই। মিনিট 20 পর বিশেষ কিছু কার্যক্রমের মাধ্যমে নবীন বরণের অনুষ্ঠান শুরু হলো। শিক্ষক শিক্ষিকারা আর কয়েকজন বিশেষ অতিথি এসে স্টুডেন্টদের কাতারে সামনের নিজেদের আসনে বসে পড়লেন। একে একে বক্তব্য নিয়ে আসেন, নবীনদের স্বাগত জানান, ভবিষ্যতের পথ দেখান, অতীতের অভিজ্ঞতা ভাগ করেন। এত কিছুর মাঝে শিক্ষক কাতারে বসে থাকা অমিতের মন একেবারে এখানে নেই। এত মানুষ, এত মুখ, এত আনন্দ, এত উত্তেজনা, সবার মাঝে থেকেও তার মনটা কেমন শূন্য শূন্য লাগছে, যেন হলের মধ্যে কিছু একটা থাকার কথা থেকেও নেই, কিছু একটা অসম্পূর্ণ। তার অজান্তে তার চোখ খুঁজে ফিরছে কিছু একটা, চারপাশে তাকিয়ে দেখছে বারবার, অথচ কোথাও নেই সে। তার মন বলছে এই বুঝি মানুষটা সেমিনারে হলে পা রাখলো, কিন্তু না, মানুষটা দেখা মিলে না। আশঙ্কিক তার মোবাইলে রিং বেজে ওঠে। সেমিনার রুম থেকে বাহিরে হয় কলটা অ্যাটেন্ড করার জন্য।
ফোনটা কানে নিতেই তার চেহারা বিচলিত হয়ে ঢেকে যায় উসখুস ভাবে। নবীনদের সেমিনার হলের অনুষ্ঠান শুরু হওয়ার আগে টিচারের কথায় সবাই যখন সেমিনার হলে যাওয়ার জন্য রওনা দিচ্ছে, ক্লাসরুম এক একে ফাঁকা হয়ে আসছে। আজিন তখন চুপচাপ বসেছিল নিজের জায়গায়। প্রিয়া দাঁড়িয়ে আজরিনের পানে তাকিয়ে বলে, সবাই তো বেরিয়ে পড়েছে, চল যাবি? প্রিয়ার কথাটা আজিন শুনলেও যেন শুনছে না। কথাটা তার কানে আসে ঠিকই, কিন্তু মস্তিষ্ক যেন সেই বার্তার গ্রহণ করতে অপারগ। সে বসে থাকে নিশ্চল নির্বাক নিজের মধ্যে। প্রিয়া এবার আজিনের কাঁধে ধাক্কা দিয়ে উদ্বিগ্ন স্বরে আবার বলে, কিরে, আমি কি বললাম শুনলি? কিছু যে বলছিস না, তুই ঠিক আছিস তো? আজিন তখন ধূসর চোখ তুলে প্রিয়ার চোখে চোখ রাখে। নিঃশব্দে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে অস্বাভাবিক স্বরে বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে প্রিয়া, আজ আর ক্যাম্পাসে থাকা সম্ভব না। প্রিয়া কিছু বলতে চাইলে আর্জুন তাকে থামিয়ে দেয়। কোনো কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। আসলে তার শরীর খারাপ তো শুধুমাত্র একটা অজুহাত। সত্যি বলতে আজিন ওই মুহূর্তে অমিতের উপর প্রচণ্ড অভিমান বুকে চেপে ধরেছিল। সেই অভিমান নিয়ে সে ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত নেয়। গেটের দিকে এগোতে এগোতে আজিন ড্রাইভারকে ফোন করে, আঙ্কেল, আপনি এখন কোথায় আছেন? আমাকে এখন এসে কি নিয়ে যেতে পারবেন? ফোনে ও পাশ থেকে ড্রাইভার আসার আশ্বাস দেয়। গেটের পাশে দাঁড়িয়ে আজিন উদাস চোখে চারপাশের কোলাহলকে দেখে, যেন এই কোলাহলের ভিড়ে সে নিজেদের মধ্যে একা হয়ে গেছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে সামনে। আজিন শব্দ না করে উঠে বসে, গাড়ি চলতে শুরু করে। সে জানালার পানে মুখ করে বসে থাকে, চোখ নামানো। আচমকা তার চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে, যেন এতক্ষণ যাবৎ বুকের ভিতরে আটকে রাখা কষ্টটা এবার নিজের ভাষা খুঁজে পেয়েছে। নীরবে চোখের জল বেয়ে যায় সেই কান্না। তার ভেতরে চিত্র কাঁদতে কাঁদতে বলে, আমি কেন এত ভাবছি এই সাধারণ ব্যাপারটা নিয়ে? কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন আমার আত্মা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে? এভাবে কিছুটা পথ যাওয়ার পর আজিন ড্রাইভারকে উদ্দেশ্য করে কাপা গলায় বলে ওঠে, আঙ্কেল, আপনার কাছে পানি আছে? রিয়ার ভিউ মিররে ড্রাইভার চোখ তুলে তাকান, বোতল খুঁজে দেখে সেটা ফাঁকা। তিনি মৃদুস্বরে বলেন, না মামুনি, বোতলের পানি তো শেষ। আজিন দীর্ঘশ্বাস ফেলে। ও, খুব পিপাসা পেয়েছে। ড্রাইভার খানিক নির্বাক থেকে আশ্বাস দিয়ে বলে, তুমি তাহলে একটু ধৈর্য ধরো মা, সামনে কিছু দোকান দেখা যাচ্ছে, গাড়িটা সাইড করে আমি না হয় নেমে পানি নিয়ে আসবো, ঠিক আছে? আজিন নীরবে মাথা নাড়ে। অল্প কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি দাঁড় করায় একটি দোকানের সামনে। তারপর তিনি তাড়াতাড়ি নেমে যান পানির বোতল কিনতে। মিনিট খানেকের মধ্যে তিনি বোতল হাতে আবার ফিরে আসেন। দরজা খুলে ড্রাইভিং সিটে বসেন। পিছনের দিকে ঘুরে আজিনকে বোতলটা দিতে যাবেন, তখন দেখেন আজিন সিটে হেলে পড়ে আছে, চোখ বন্ধ, নিস্তেজ মুখ। মুহূর্তেই ড্রাইভারের চোখ কপালে উঠে যায়। মামুনি, তুমি ঠিক আছো? আজরিন মা। ওনার কণ্ঠে উদ্বেগের কম্পন, কাঁধে হালকা ঝাঁকাই বারবার ডাকে, কিন্তু আজিন নিশ্চল বা ক্রুদ্ধ, কোনো সাড়া নেই তার। অনেকটা অস্থিরতার পর হঠাৎ ড্রাইভারের মনে পড়ে যায় সে সকালের কথা। অমিত ভার্সিটিতে যাওয়ার আগে বাবার অফিসে একবার যায়, তারপর ওনার সাথে দেখা করে সে ওনার নিজের মোবাইল নাম্বার দিয়ে সংশয়গ্রস্ত ভঙ্গিতে বলেছিল, চাচা, এখন থেকে আমার ওয়াইফকে ক্যাম্পাসে আনা নেওয়া তো আপনি করবেন। যদি কখনো রাস্তায় কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। কথা মনে পড়তে ড্রাইভার আর দেরি করে না, মোবাইল বের করে তৎক্ষণাৎ অমিতকে ফোন দেয়। অমিত তখন সেমিনারের হলে ছিল। ফোনটা কেঁপে উঠতে সে সেমিনার হল থেকে বাইর হয়ে কল অ্যাটেন্ড করার জন্য। ফোনে ওপাশ থেকে ড্রাইভারের কণ্ঠে উদ্বেগ আর আজিনের অবস্থার কথা শুনে অমিতের চেহারা বিচলিত হয়ে ডেকে যায় উসখুস ভাবে। সে আর এক মুহূর্ত দাঁড়ে না, ফোন কেটে দিয়ে প্রগতিতে হেঁটে যায় পার্কিং লটে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ে বেগে রওনা দেয়। এই মুহূর্তে একটাই চিন্তা তার মাথায়, আজিনের কাছে পৌঁছাতে হবে এখনই, যত তাড়াতাড়ি সম্ভব। অতীত, বর্তমান, এখন সময়টা এমন। শহরের রাস্তাঘাট এখনো এতটা ব্যস্ত হয়ে ওঠেনি। 20 মিনিটের পথ মাত্র 10 মিনিটে পাড়ি দিয়ে প্রগতির মোড়ে গাড়ি এসে থামে অমিতের। গাড়ি থামতেই সে দরজা ঠেলে নেমে আসে। চোখ দুটো ছুটে যায় সেই গাড়ির কাছে।
যেখানে রয়েছে আজিম। মেয়েটার আশঙ্কা কী হলো সেটা ভেবেই তার অজান্তেই তার মনে ভেতরে এক অজানা ভয় ছুটতে থাকে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে ড্রাইভার। অমিত ড্রাইভারকে কিছু না বলে গাড়ির পিছনে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। সিটে এলিয়ে পড়ে থাকা আজিমকে দেখে তার বুকটা কেঁপে ওঠে। মেয়েটার চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে, নিঃশ্বাস যেন বোঝাই যাচ্ছে না ঠিকঠাক চলছে কিনা। এই মেয়ে, এই শুনছো? চোখ খোলো, কথা বলো। হতবিহ্বল কণ্ঠে ডাকতে থাকে অমিত। কোনো উত্তর নেই আজিনের। বদলে নীরবতা তাকে যেন ঘিরে ধরে। অমিত দিশেহারা হয়ে আজিনের গালে আলতো করে চড় মারতে থাকে। কয়েকবার যেন ব্যথায় জেগে উঠবে সে। তারপর ড্রাইভারের পানে তাকিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠে, কাকা, বোতলের ক্যাপ খুলে একটু পানি দিন তো হাতে। ড্রাইভার দেরি না করে সঙ্গে সঙ্গে বোতলের ঢাকনা খুলে অমিতের হাতে পানি এগিয়ে দেয়। সেই পানি অমিত ছিটিয়ে দেয় আজিনের চোখে মুখে, কিন্তু আজিনের নিঃশ্বাসও যেন কোনো শব্দ নেই। চোখ দুটো বন্ধ হয়ে আছে, কোনো নড়াচড়া নেই। একটু সময় থেমে গিয়ে অমিত একমনে চেষ্টা করে যাচ্ছে আজিনকে জাগিয়ে তুলতে, কিন্তু সব চেষ্টা বিফলে যায়। অমিত নিঃশ্বাস ফেলে আজিনের নিথর শরীরটা কোলে তুলে নেয়। খুব সাবধানে নিজের গাড়ির সামনে সিটে বসায়। নিজের হাতে সিট বেল্ট আটকে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে এসে বসে পড়ে। একবার চেয়ে দেখে আজিনের মুখ, নির্বাক, নিস্পন্দন। অমিতের মুখের গম্ভীর ছায়া। অমিতের মুখেও গম্ভীর ছায়া। দরজা বন্ধ করে ড্রাইভারকে বলে, কাকা, আপনি বরং গাড়ি নিয়ে চলে যান, আমি ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। অমিতের চেহারায় উদ্বেগ, তবুও গলার স্বরে কঠিন দৃঢ়তা। ড্রাইভার সম্মতি দিতে মাথা নাড়ে। অমিত গাড়ির চাবি ঘোরায়, কিন্তু গাড়ি ছাড়বার আগেই আবার থামে। ড্রাইভারকে আবার গম্ভীর গলায় বলে ওঠে, আর হ্যাঁ কাকা, আমার বাড়ির কেউ যেন এই বিষয়ে কিছু না জানে, অযথাই সবাই চিন্তা করবে। ড্রাইভার নিশ্চুপ থাকে, মাথা হেলে দেয় সম্মতি। অমিত গাড়ি স্টার্ট দেয়। দিনের আলোয় ছুটে চলেছে গাড়ি। ভেতরে একটানা নিঃশ্বাস ফেলছে অমিত। তার পাশের সিটে নিঃশব্দ নিথর হয়ে বসে আছে আজিন। গাড়ি হাসপাতালের কাছাকাছি আসতেই আজিনের শরীর যেন খানিকটা সাড়া দেয়। নড়েচড়ে ওঠে সে। অমিত তখনও গাড়ি চালিয়ে যাচ্ছে, চোখ সামনে আর চোখে পাশের সিটে আজিনের হালকা নড়াচড়া দেখে ঝলকে তাকায় তার পানে। আজিন ধীরে ধীরে চোখ মেলে তাকায়, যেন তার আত্মা অনেক ঘুমের পর স্বপ্নলোক থেকে ফিরে এসেছে দেহে। চোখে ধোঁয়াশা, মুখে ক্লান্তি রেখা। তাকায় সামনের পানে, চেনা অচেনা পথ। তুমি ঠিক আছো? অমিত দ্রুত গাড়ির সাইডে থামিয়ে জিজ্ঞেস করে। আজিন ঘাড় ঘুরিয়ে তাকায় অমিতের পানে। চোখে ক্লান্তির ভাব, মুখে একটুখানি বিস্ময়। মৃদু স্বরে বলে, আমরা কোথায় যাচ্ছি? বলতে বলতে হাত তুলে মাথায় রাখে। কপাল ভাঁজ করে অনুভব করে মাথার ভিতর যন্ত্রণা, গলায় চাপা উদ্বেগ। অমিত আবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আজিন চোখ বুজে কাতর স্বরে বলে, মাথাটা একটু ব্যথা করছে। ধীরে ধীরে তার স্থিতির জানালা খুলতে শুরু করে। অস্পষ্টভাবে মনে পড়তে শুরু করে জ্ঞান হারানোর আগে মুহূর্তগুলো। সবকিছু মনে পড়তে তাকায় অমিতের পানে। বিস্ময় মেশানো যন্ত্রণা ভরা কণ্ঠে বলে, আপনি এখানে? আমরা কোথায় যাচ্ছি? আমি তো ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম। গাড়ি চালাচ্ছিলেন ফখরুল আঙ্কেল, কিন্তু এখন আপনি কোথায়? মাথায় কিচ্ছু আসছে না। কি হয়েছিল আমার? আজিনের এত প্রশ্নে অমিত একটু বিরক্ত, কিন্তু কণ্ঠে রাগ মেশানো উদ্বেগ ঝরে পড়ে। তুমি একটু চুপ করবে? এত প্রশ্ন করছো কেন? সকালে কি খেয়ে বাসা থেকে বের হয়েছিলে? জ্ঞান কেন হারালে? আজিন মাথা নিচু করে হতবাক স্বরে বলে, জ্ঞান হারিয়েছিলাম, কিন্তু কেন? আমি কি করে জানবো? অমিত রাগ চেপে বলে, ড্রাইভার বলল তুমি নাকি জ্ঞান হারানোর আগে কাঁদছিলে। কান্না কেন করেছিলে? মাথায় যন্ত্রণা, শরীরে ক্লান্তি। তবুও অমিতের এই প্রশ্নে আজিন একটু সোজা হয়ে বসে। তারপর ধীর কণ্ঠে বলে, ওই, আমি তো কান্না করিনি। আঙ্কেল হয়তো ভুল দেখেছেন। অমিত আর কথা না বাড়িয়ে গাড়ির চাবি ঘোরায়। ইঞ্জিন স্টার্ট হয়। গাড়ি আবার চলতে শুরু করে। রাস্তার দুপাশে দৃশ্য দ্রুত পাল্টে যায়। আজিন জানালার বাইরে তাকে বুঝতে পারে রাস্তা তার চেনে না। একটু পরে প্রশ্ন করে, আমরা কোথায় যাচ্ছি? ডাক্তারের কাছে। অমিত সংক্ষেপে উত্তর দেয়, কিন্তু কেন? তোমায় ডাক্তার দেখানো প্রয়োজন।
ডাক্তার কেন? আমার কি স্মৃতি হারিয়ে গেছে? আমি এখন তো ভালো আছি, আর আমার সব কিছু মনেও আছে, শুধু একটু মাথা ব্যথা করছে। এটা এমনি ঠিক হয়ে যাবে। আজিনের কণ্ঠ খুব নরম, জেদি। অমিত হালকা বিরক্তি নিয়ে বলে, চুপ করো। তুমি যদি এভাবে অনবরত কথা বলতে থাকো তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমারও মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আজিন ভুরু কুঁচকে বলে, আচ্ছা, আমি কি এমন বললাম? শুধু বললাম ডাক্তার দেখানোর দরকার নেই। অতীতের নির্বাকে আজিন একটু থেমে আবার আগ্রহ নিয়ে বলে, শোনেন না, শুধু শুধু ডাক্তার দেখানোর কি প্রয়োজন? গাড়ি ঘুরিয়ে বাসায় চলেন, আমি একদম ঠিক আছি। অমিত এবার স্পষ্ট কড়া গলায় বলে, একটু চুপ করবে? তারপর ঠান্ডা গলায় কিন্তু স্পষ্ট উচ্চারণে বলে, তুমি কেমন ভালো আছো সেটা আজ কয়েকদিন ধরেই আমার চোখে পড়ে। আজ কয়েকদিন ধরে যে তুমি হেলে দোলে শরীরের দুর্বলতা নিয়ে চলো সেটা আমার চোখে স্পষ্ট। তাই চুপচাপ থাকো, যেটা করছি সেটা করতে দাও। আজিনের মুখের শব্দ থেমে যায়। কিছু বলার জন্য ঠোঁট কাঁপলে তা বেরোয় না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে সামনে পানে। চিত্র বলে, এত ভাবে উনি আমায় নিয়ে। সত্যি তো আজ অনেক দিন ধরে আমার শরীরটা কেমন জানি অস্বাভাবিক লাগছে, আর উনি সেটা খেয়াল করেছেন নিঃশব্দে। এমন করেও কেউ ভাবে আমার জন্য? গাড়ি থামে হাসপাতালের পার্কিং লটে। অমিত বেল্ট খুলে নামে, তারপর গিয়ে আজিনের পাশের দরজা খুলে দাঁড়ায়। দৃঢ় কণ্ঠে বলে, নামো। আজিন অমিতের মুখের পানে তাকায়, তারপর ধীরে ধীরে গাড়ি থেকে পা রাখে মাটিতে। কিন্তু দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার কারণে তার শরীরটা এখনো জড়ানো। পা রাখতেই দুলে ওঠে সে, পড়ে যেতে নাই। ঠিক তখনই অমিতের হাত এগিয়ে আসে, শক্ত করে ধরে ফেলে তাকে। কি করছো? ঠিক করে দাঁড়াতে পারো না? এক্ষুনি তো পড়ে যেতে। অমিতের গলায় হালকা রাগ, কিন্তু তার চেয়েও বেশি চোখে চিন্তার ছাপ। আজিন নির্বাক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অমিতের পানে, মনে মনে বলে, আপনি আছেন তো আমার জন্য, আমি জানি। আপনি থাকলে আমি কখনোই পড়ে যাব না। যতবার আপনার সামনে নিজের ভারসাম্য হারিয়েছি, আপনি ঠিক সময়ে এসে আমাকে ধরে নিয়েছেন। আপনি আমার রক্ষার দূত। এই ভাবনার ভেতর দিয়ে তারা ধীরে ধীরে হাসপাতালের পানে এগিয়ে যায়। অমিত সামনে আর আজিন ঠিক তার পেছনে পেছনে। আজিনের পা যেন পড়ে অমিতের প্রতিটা পদচিহ্নে, যেখানে সে জানে এই পায়ের ছাপ ধরে এগিয়ে গেলে সে নিরাপদ, ব্যথাহীন ভালো থাকার পথে। আলো আধারে নিঃশব্দ করিডোরে শুধু ফ্যানের ঘূর্ণির মৃদু শব্দ। চারপাশে কয়েকজন রোগী, কেউ অস্থির, কেউ ক্লান্ত, আর কেউ বা নিঃশব্দ। কাউন্টারের সকল কার্যক্রম শেষে এখন শুধু অপেক্ষা। সিরিয়াল অনুযায়ী ডাক্তার কখন ডাকবেন সেই প্রতীক্ষা। অমিত আর আজিন একটি বেঞ্চে পাশাপাশি বসে আছে। অমিত এক দৃষ্টিতে মোবাইল স্ক্রল করছে, অথচ চোখ কিন্তু পুরোটাই মনোযোগী না। মাঝে মাঝে আর চোখে আজিনকে দেখছে, আর আজিন গম্ভীর মুখ করে বসে আছে। মাঝে মাঝে চোখ মেলে এদিক সেদিক তাকাচ্ছে। তার চোখে আজ অদ্ভুত এক শান্তি, অথচ তলিয়ে তাকালে সেখানে চাপ এক অস্থিরতা। সেই চোখে অবলোক অমিতের পানে তাকিয়ে ভাবে, এসব অপেক্ষা, এসব সিরিয়াল, এভাবে বসে সময় কাটানোর সবটাই যেন ব্যর্থতা। ডাক্তার কি বুঝবে আমার আসল সমস্যা? আমার শরীর না আসল সমস্যা, আসল ব্যথা তো আমার মনে। আর সেই ব্যথার কারণ আপনি, আর সেই ব্যথা থেকে মুক্তির উপায়ও আপনি। আপনিই তো সেই এক মানুষ যার স্পর্শে হালকা হয়ে যায় সমস্ত ভার, যার চোখে তাকালে শান্তি লাগে, যার মুখটা দেখলে ভুলে যেতে ইচ্ছে করে সব কষ্ট। মনের এই না বলা কথা ছড়িয়ে থাকে আজিনের দু চোখে। আর পাশে বসে থাকা অমিত যেন টেরি পেল না সে একজন মানুষের সমস্ত দুঃখের উৎস, আবার একমাত্র মুক্তিরও। হঠাৎ করিডোরে নিস্তব্ধতা ভেঙে ডাক পড়ে আজিন হুসাইন। চমকে ওঠে দুজনেই। অমিত দ্রুত হাতে থাকা মোবাইলটা পকেটে নেয়, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে আজিনকে বলে, চলো, তোমায় ডাকছে। আজিন এমন হালকা ধক করে উঠল। অমিতের পেছন পেছন পা বাড়ে সে। ভাবনার গভীরতায় ডুবে যেতে যেতে ভাবে, যাচ্ছি তো ঠিকই, কিন্তু ডক্টরকে সমস্যার কথা কি বলবো? আগে অসুস্থ হলে মায়ের সাথে ডক্টরের কাছে যেতাম। ডাক্তার সমস্যার কথা জানতে চাইলে মায়ের মুখের পানে তাকিয়ে থাকতাম, আর মা ডক্টরকে সব সমস্যার কথা খুলে বলতে বলতো। আজ কি হবে? আজিন কেবিনের দরজায় ধাক্কা দিয়ে অমিত ভিতরে ঢোকে। আজিনও তার পিছু পিছু।
ভেতরে বসে আছে এক পরিপাটি বয়সদর্শী মহিলা। চেহারায় শান্ত ভদ্রতা আর চোখে মমতার মিশলে। অমিতকে দেখেই মুখে এক আলোর রেখা ফুটে ওঠে। আরে মিস্টার শিকদার, কেমন আছেন? গলায় ছিল চেনা আন্তরিকতা। অমিত বিনয়ের স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন না প্লিজ। একসাথে পাশাপাশি চেয়ার দুটিতে বসে পড়ে অমিত আর আজিন। আজিন একটু গুছিয়ে বসে, কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত দ্বিধা। ডাক্তার এবার আজিনের পানে তাকিয়ে একটু হাসি মুখে জিজ্ঞেস করে, উনি আপনার ওয়াইফ আজরিন না? প্রশ্নটা ছিল সরল, কিন্তু আজিনের মনে যেন এক ঝড় বয়ে যায়। সে চুপচাপ বসে থাকে। তার পাশে যেন অমিত তার পানে সামনে একটা চাহনি দেয়। আজিনের ভিতর একটু কেঁপে ওঠে আর মন বলে, বলবে না ওয়াইফ, রাক্ষস একটা। আমি তো কেবল ওনার কাগজে কলমের বউ। কারোর সামনে তো দূরের কথা, নিজের কাছেও তো কখনো স্বীকার করে না। আমি ওনার স্ত্রী, এটুকু বলতেই যেন ওনার গলায় কাটা ধরে। ডাক্তার মহিলাটি কিছুক্ষণ চুপ থেকে দুজনের মুখের পানে চোখ বোলায়। অমিতের চেহারায় অভ্যস্ত ভাব আর আজিন যেন সামান্য গুটিয়ে আছে নিজের ভেতরে। ডাক্তার ভেবে নেন দুজনে হয়তো লজ্জা পাচ্ছে। আসলে তিনি অমিতকে আগে থেকে চিনেন নিজের স্বামীর মাধ্যমে। ওনার স্বামী ডাক্তার মোহাম্মদ নাসিম, অমিতের পারিবারিক ডাক্তার। তিনি আজিনের ছবি দেখেছেন আগে, সম্পর্কটা নিয়েও জানেন। তবুও নিয়ম রক্ষার খাতিরে প্রশ্নটা করেছিলেন। তাই আর বেশি দেরি না করে তিনি হাসি মুখে বলেন, তাহলে আজরিন আপনার জন্যই আসা? আপনাদের সিরিয়াল দেওয়ার কি প্রয়োজন ছিল? সরাসরি আসলেই তো পারতেন। অমিত শান্ত গলায় উত্তর দেয়, হাসপাতালের নিয়ম তো সবার জন্য এক, তাই আর কি। ডাক্তার হালকা হাসেন, তারপর সোজা আজিনের পানে তাকিয়ে বলেন, তাহলে বলেন মিসেস শিকদার, আপনার কি সমস্যা? আজিন হঠাৎই একটু দ্বিধায় পড়ে যায়। একবার অমিতের পানে তাকায়, আবার ডাক্তারের পানে। মনের মধ্যে তার দোল খায় অনেক কথা। কি বলবো, আমি তো পুরোপুরি সুস্থ। তখন শুধু একটু কেঁদেছিলাম, আর তাতেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এমন তুচ্ছ কারণ নিয়ে ডাক্তার দেখাতে এসে এখন কি বলি? না হয় বলে দিই সব সত্যি। ধীরে একটু ভেবে নিয়ে আজিন মুখ খোলে, আসলে তখন ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম, গাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান না ফেরাই উনি আমাকে হাসপাতালে পানি নিয়ে আসেন। পরে হাসপাতালের কাছাকাছি আসতেই জ্ঞান ফিরে আসে, তবু উনি জোর করে নিয়ে এসেছেন। আজিনের কথায় ডাক্তার একটু হেসে ফেলেন, অমিতের দিকে তাকিয়ে বলেন, বাহ মিস্টার শিকদার, আপনার ওয়াইফ তো পুরো বাচ্চাদের মতো মনে হচ্ছে। আজ জীবনের প্রথমবার নিজের অসুস্থতার কথা মুখে বললেন ডাক্তারকে। এই কথা বলে ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আজিনকে ইশারা করে বলেন, চলো ছিটে চলো, তোমার সব কিছু ভালো করে চেক করি, দেখি কি হয়েছে তোমার। আজিন একবার অমিতের পানে তাকায়। চোখে পড়ে যায় অমিতের শান্ত অভ্যস্ত মুখ। নির্বাক পায়ে উঠে দাঁড়ায় আজিন। ডাক্তারের পেছন পেছন সিটের দিকে এগিয়ে যায় পর্দার আড়ালে। যেতে যেতে ধীরে ধীরে ডাক্তারকে বলে, আপনি ঠিকই ধরেছেন, আজই প্রথম আমি নিজের অসুস্থতার কথা মুখে বললাম ডক্টরের সামনে। আগে তো সবসময় মাই বলতো। ডাক্তার মৃদু হাসে, আজিনের পালস ধরতে ধরতে বলে, আপনার কথা শুনে বুঝতে পেরেছি। আজিন চুপচাপ থাকে, আর ডাক্তার নিজের মতো তার অসুস্থতার কারণ খুঁজতে থাকে। সে মতো করে আজিনের শরীরের অবস্থা দেখলেন ডাক্তার। তারপর পর্দার আল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন, মুখে এক রহস্যময় হাসি, চোখে প্রশান্তির আভা। ওনার পেছনে আজিন চুপচাপ মাথা নিচু করে। ডাক্তার নিজের চেয়ারে গা ভরিয়ে বসলেন। আজিনও এসে অমিতের পাশে চেয়ারে বসে পড়ে। মুখে কোনো শব্দ নেই। অমিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ডাক্তার মুখের পানে, অন্তরে কিছু জানার কৌতূহল। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে ধীর স্বরে বলেন, আমি একজন ডাক্তার, অথচ অনুমান করে কিছু বলা আমার কাজ না। তাই কিছু পরীক্ষা নির্ধারণ করে দিচ্ছি, সেগুলোর ফলাফল দেখলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে আসলে আমার ধারণা ঠিক কিনা। এখনই দুশ্চিন্তার কিছু নেই, যা দেখেছি তাতে বলতে পারি মিসেস শিকদার এমনিতেই সম্পূর্ণ অসুস্থ আছেন। কথাগুলো বলে ডাক্তার টেলিফোনে রিসিভার তুলে এক নার্সকে কল করলেন।
কিছুক্ষণের মধ্যেই গাঢ় নীল ইউনিফর্ম পরা এক তরুণী নার্স কেবিনে ঢুকলো। ডাক্তার প্রেসক্রিপশনটা বাড়িয়ে দিয়ে বলেন,